আচ্ছা, তাহলে এইখানে 4 নিউটন বরাবর এই বলের যেটা উলম্ব উপাংশ, এটা কিন্তু 4 নিউটনের থেকে, মানে 4 নিউটনের সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল। এটা কি বুঝছো? যে 2√3 এর যেটা উলম্ব উপাংশ, সেইটা 4 নিউটনের সাথে লম্ব বরাবর এখানে ক্রিয়াশীল। এটা তো বুঝছো? আচ্ছা, যদি কোনো বলের সাথে আর একটা বল লম্বভাবে ক্রিয়াশীল থাকে, মানে পি এর সাথে কিউ এখানে লম্বভাবে আছে, তাহলে আমি যদি বলি পি বরাবর কিউ এর কতটুকু উপাংশ পাওয়া যাবে, তাহলে এটা কি হবে? পি বরাবর কিউ এর যে যে উপাংশ, এটা কত হবে বলো তো? বলো। কিউ কজ 90 একটা, আর ওই না। এটা হবে কিউ cos 90, তো cos 90 মান 0। তাহলে একটা বলের তার লম্ব দিক বরাবর কোনো উপাংশ থাকে না, অর্থাৎ কিউ এর লম্ব দিক বরাবর কিউ এর কোনো উপাংশ নাই। তাহলে যেহেতু 2√3 যেটা উলম্ব উপাংশ, এইটা 4√4 নিউটনের সাথে লম্ব বরাবর আছে, তাহলে 4 নিউটন বরাবর 2√3 উলম্ব উপাংশের কোনো অংশ পাওয়া যাবে না। এটা বুঝছো? এইখানে তাহলে 2√3 sin 30, এটা লিখলে ভুল হবে আসলে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখন 2√3 এর যেটা উলম্ব উপাংশ, এটা আসলে 2√3 sin 30, কিন্তু 4 নিউটন বরাবর তার যেটা উপাংশ হবে 2√3 sin 30 সাথে এখানে এখানে 4 নিউটনের যেটা উপাংশ, এখানে মেইনলি cos 90 দিয়ে, তাহলে এটাও হবে 0, এইটাও হবে 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 7 নিউটন। এটা আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমরা এই সমীকরণটা আমরা শুধুমাত্র কখন এই লিখতে পারবো, যে একবার একবার কস দিয়ে আর একবার সাইন দিয়ে এই সমীকরণ আমরা কখন লিখতে পারবো? যখন আর আর কস থিটা সমান এখানে সামথিং লিখবো, তারপর সেম সমীকরণ জাস্ট কজের জায়গায় সাইন দিয়ে আমরা সেম সমীকরণ লিখতে পারবো, যদি লব্ধি এখানে উল্লেখ থাকে, যে একটা নির্দিষ্ট দিকে লব্ধির আণবিক উপাংশ ইজ ইকুয়াল টু ওই দিকে অন্যান্য বলগুলোর আণবিক উপাংশের যোগফল, এবং একটা নির্দিষ্ট দিকে লব্ধির উলম্ব উপাংশ, তাহলে ওই দিকে আমাদের বলগুলোর উলম্ব উপাংশের যোগফলের সমান। এটা হচ্ছে আমাদের যখন লব্ধি মেনশন করা থাকবে, কিন্তু এখানে কিন্তু লব্ধি মেনশন করে নাই। তাহলে এই সমীকরণটা এখন এইখানে এইভাবে লেখা যাবে না, তখন তোমার এইভাবে চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এবং এটা এটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের যদি এখানে দুইটা বল মেনশন করা থাকে, পি এবং কিউ, তাহলে পি বরাবর এই কোণটা যদি আলফা হয়, তাহলে পি বরাবর পি এর কিন্তু কোনো উলম্ব উপাংশ নাই, কারণ পি বরাবর পি এর কোনো উলম্ব উপাংশ তো থাকবে না। একটা বল বরাবর একটা বলের তো এখানে লম্ব উপাংশ তো থাকতে পারে না। এবং কিউ এর পি বরাবর যেটা, আমরা যদি পি কে নির্দিষ্ট দিক ধরে নিয়ে আরেকটা বলের আনুভূমিক উপাংশ এখানে চিন্তা করি, তাহলে আনুভূমিক উপাংশ যেহেতু অন্য একটা বলের সাথে আছে, তাহলে আরেকটা বলের মানে পি কে নির্দিষ্ট দিক ধরে নিলে কিউ এর আনুভূমিক উপাংশ যদি পি বরাবর হয়, তাহলে কিউ এর যেটা উলম্ব উপাংশ এটা হবে পি এর সাথে লম্ব বরাবর। তাহলে এইদিকে পি বরাবর আর কোনো এর লম্ব উপাংশের কোনো অংশ থাকবে না। এটা বুঝছো? হ্যাঁ, কিন্তু লম্ব বরাবর না, সাইন হয়। সাইন 90-র মান তো 1। না না, এই যে এটা বুঝো নাই। লম্ব বরাবর সাইন এখানে 90 হয় বলতে, আচ্ছা দেখো, আমরা এইখানে, আচ্ছা তুমি কোন সাইন এখানে 90 ডিগ্রি বললা যে?
এইখানে এখানে লম্ব উপাংশ যে আমাদের এর সাথে 90 ডিগ্রি আছে, তাহলে এই দিক বরাবর সাইন 90 হবে। হ্যাঁ, ওইটার কথাই তো বললাম। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমাদের এখানে লম্ব উপাংশ, এটা হচ্ছে আমি এটার নাম দিলাম কিউ। তাহলে এখানে আমাদের বের করতে হবে 4 নিউটন বরাবর। আচ্ছা, এখন আমি যদি জিজ্ঞেস করি কিউ এর 4 নিউটন বরাবর যে উপাংশ, এটা কি হবে? এ- এ- এটা কি কিউ সাইন, এটা কি সাইন 90 হবে নাকি কস 90 হবে? আনুভূমিক বরাবর তো কস 90 হয়। হ্যাঁ, তো এটা কস 90 হবে না? তো এখানে কস 90 কত হ্যাঁ, ছিল, এখানে তো সাইন 90 হবে না। সাইন 90 এখানে চিন্তা করতেছো কেন? এইখানে আমি বলতেছি কিউ এর, সরি, আমাদের এই যে 2√3 এর যেটা উলম্ব উপাংশ, এইটার 4 নিউটন বরাবর কতটুকু উপাংশ আছে। তাহলে আমরা এই বলটাকে তুমি যদি অন্য একটা, মানে এটাকে তুমি উলম্ব উপাংশ বাদ দিয়ে এটাকে অন্য একটা বল হিসেবে এখানে চিন্তা করো, 2√3 sin 30 কে আমরা কিউ হিসেবে এখানে চিন্তা করলাম। তাহলে কিউ এর 4 নিউটন বরাবর উপাংশ কত হবে? এখানে কস 90 হবে না? হ্যাঁ, তো এখানে কস 90 কত, 0। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে। তাহলে যদি এই টাইপের আমাদের ম্যাথ আসে এবং যদি লব্ধি উল্লেখ করা এখানে না থাকে, তাহলে এখন এখানে একটা বলো এখানে থাকতে পারে এবং, সরি, একটা বল তো থাকবে না এখানে, তোমার দুইটা বলও থাকতে পারে এবং তিনটা বলও থাকতে পারে। আচ্ছা, আমি এটা দেখাই। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। এখানে হচ্ছে যে যদি এখানে বল থাকে তিনটা, একটা হচ্ছে 10 নিউটন, একটা হচ্ছে 15 নিউটন, এবং এইখানে আরেকটা আছে 20 নিউটন। আচ্ছা, আমি এখানে এখানে বললাম যে 10 নিউটন বরাবর, আচ্ছা এখানে সেম প্রশ্ন আমি যদি তিনটা বলের ক্ষেত্রে করি, এখন এখানে খেয়াল করো। এটা আমাদের ভেক্টরের বেসিক ক্লিয়ার থাকলে এটা এমনিতে বোঝা যায়। এখন ভেক্টর যদি পুরোপুরি ভুলে যাও, তাহলে এগুলা বুঝতে আসলে সমস্যা হবে। এখন খেয়াল করো, তাহলে আমরা যদি লিখি আনুভূমিক আনুভূমিক উপাংশ, তাহলে 10 নিউটন বরাবর 10 নিউটনের জন্য হবে 10 cos 0। আচ্ছা, এই এই কোণগুলো এখানে ধরলাম, এটা 30, এটা হচ্ছে 60। তাহলে এখানে 15 নিউটনের জন্য হবে অবশ্যই cos 30, এবং 20 নিউটনের জন্য হবে cos 60। আমরা তো এটা ইজিলি লিখতে পারবো। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, 10 নিউটন বরাবর আমরা প্রতিটা বলের আনুভূমিক উপাংশ বিবেচনা করছি। এই পয়েন্টটা বুঝলে এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আনুভূমিক উপাংশের সাথে উলম্ব উপাংশ কত ডিগ্রি কোণ করে থাকে? হুম, 90। 90 ডিগ্রি না? আচ্ছা, তাহলে হ্যাঁ, তো এখন এই 10 নিউটন আমাদের নির্দিষ্ট দিক এবং 10 নিউটন বরাবর অন্য দুইটা বলের আনুভূমিক উপাংশ আছে, তাহলে অন্য দুইটা বলের উল্লম্ব উপাংশ 10 নিউটনের সাথে কত ডিগ্রি কোণ করে থাকবে? প্রতিটাই 90 ডিগ্রি কোণ করে থাকবে, এটা বুঝছো? হ্যাঁ,
তাহলে এখানে এই যে সেম দিকে এখানে 20 নিউটনেরও যে ইয়ে হবে, এটা হবে sin 60, এইটাও হবে 10 নিউটনের সাথে লম্ব বরাবর, এবং 15 নিউটনেরটাও হবে 10 নিউটনের সাথে লম্ব বরাবর। তাহলে যদি 10 নিউটনের সাথে এই দুইটা বল লম্ব বরাবর থাকে, তাহলে 10 নিউটনের সাথে মানে 10 নিউটন বরাবর এদের কোনো আর অংশ পাওয়া যাবে না, কারণ cos 90 তে 0 হয়ে যাবে। তাহলে যদি আমাদের লব্ধি মিনসন এখানে না করে, এখানে শুধুমাত্র কয়েকটা বল দিয়ে বলে যে একটা নির্দিষ্ট বলের দিকে সবগুলা বলের লম্বাংশের যোগফল কত, তাহলে যেহেতু সবার জন্য উলম্ব উপাংশ 0 হচ্ছে, তাহলে আমাদের এখানে আর উলম্ব উপাংশ নেওয়ার দরকার নাই। এটা বুঝছো? বুঝছি। আরেকটা কথা, হ্যাঁ, বলো। আনুভূমিক উপাংশের সাথে লম্ব উপাংশ কি সবসময় 90 ডিগ্রি করে থাকে? হ্যাঁ, হ্যাঁ, এইটা এতদিন পর এসে ভেক্টর নিউটনের বলবিদ্যা এগুলো পড়ার পরে সে তো এই প্রশ্ন করা মানায় না। এইখানে সবসময় আনুভূমিক উপাংশের সাথে উলম্ব উপাংশ 90 ডিগ্রি কোণেই থাকবে। এই যে এটা যদি আমাদের মেইন ভেক্টর হয়, বা আমাদের যদি এটা একটা মেইন ভেক্টর যেটা 10 নিউটন, এখন যদি আমি বলি যে এক্স অক্ষের সাথে এইটার যে আনুভূমিক উপাংশ এটা কত হবে, 10 cos 30, এটা হবে না? এবং এইটার হ্যাঁ, উলম্ব উপাংশ আমরা এটা তো জানি, sin 30। sin 30 এটা কিভাবে আসছে? এইখানে আমরা এই যে আনুভূমিক উপাংশের কিন্তু সংজ্ঞা আছে। আনুভূমিক উপাংশ হচ্ছে যে আমরা যেই দিকে একটা বলের উপাংশ নিব না কেন, এখানে আমরা এক্স অক্ষ বরাবর একটা একটা বলের উপাংশ জানতে চাইছি। তো যেই দিকে একটা বলের উপাংশ নিব, ওই দিক বরাবর ওই বলের উপাংশ হবে বল ইনটু বল এবং উক্ত দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। আমাদের এটা হচ্ছে নিয়ম, বল এবং উক্ত দিকের মধ্যবর্তী কোণের এখানে কোসাইন। তাহলে বল এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির কোসাইন বলতে বোঝায় cos 30। তাহলে বল ইন্টু উক্ত দিকের মধ্যবর্তী কোণের কোসাইন এইটা। আচ্ছা, এখন এই বরাবর এটা 10 sin 30 এখানে কিভাবে আসলো? সাইন নিয়ে কিন্তু কোনো কোনো সংজ্ঞার কোনো সূত্র নাই, এখানে আমাদের মেইন সূত্র সবসময় কস নিয়ে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এটা ওই দিনও একবার এটা বুঝাইছিলাম। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটা এখানে কত হবে, 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হবে না? হুম, তাহলে এখানে আমি যদি বলি ওয়াই অক্ষ বরাবর 10 নিউটনের উপাংশ কত হবে, আমাদের এইটা এটা হচ্ছে মেইন সূত্র। আমি একটু আগে যেটা বললাম যে বল ইন্টু মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে বলের মান হচ্ছে 10 নিউটন ইন্টু যে দিকে বলছে উক্ত দিকের সাথে আমাদের বলের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। তাহলে এটা কি হবে, cos 60 হবে না? হ্যাঁ, cos 60 কে চাইলে লেখা যায় না cos 90 - 30। আচ্ছা, তাহলে এটা হবে cos, যেহেতু এখানে 90 আছে তাহলে এটা হয়ে যাবে সাইন, এবং 90 - 30 প্রথম চতুর্ভাগের জন্য এটা হবে প্লাস। তাহলে এটা মূলত এখান থেকে আসে sin 30, মানে এটা আমাদের মেইন এখানে জিনিসটা হচ্ছে, যদি এটা আমাদের মেইন বল হয়, যেটা এফ, মেইন বল এফ হলে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আমরা জানি এফ কজ আলফা। যদি এটা কজ আলফা হয় তাহলে এটা হবে 90 - আলফা। তাহলে এটা হবে, তাহলে এখানে ওয়াই অক্ষের সাথে মেইনলি কোণ এখানে কত, 90 - আলফা। এবং কস পাই/2 আছে, অর্থাৎ 90 ডিগ্রি বিজোড় গুণিতক জন্য এখানে কস থেকে হয়ে যাবে সাইন, এবং এটা প্রথম চতুর্ভাগের জন্য এটা পজিটিভ। এইভাবে মূলত সাইন আলফা আসে। এখন তুমি যে বললে সবসময় 90 ডিগ্রি হয় কিনা, যদি এখানে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি না হইতো, তাহলে আমরা কি এখানে 90 - আলফা লিখতে পারতাম? লিখতে পারতাম না। যদি 90 - আলফা এখানে না আসতো, তাহলে এখানে কিন্তু সাইন আলফাও আসতো না। এই যে কস থেকে কি সাইন আসতো, আমরা যদি এখানে 90 যদি লিখতে না পারতাম, এখানে কস থেকে সাইন আসতো? না। ওকে, তাহলে এইটা অবশ্যই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, আণবিক উপাংশ এবং উলম্ব উপাংশের। এবং
ওই জায়গা থেকেই মূলত আমাদের মেইন সূত্র কিন্তু কজের, কিন্তু এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ায় একটা দিকের সাথে কজ আলফা হইলে অন্য অন্য দিকের সাথে হবে 90 - আলফা, জন্য ওইখান থেকে আমাদের সাইন আলফা আসে, জন্য আমরা এখানে সাইন আলফা লিখতে পারি উলম্ব উপাংশের ক্ষেত্রে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখন এই যে এই টাইপের ম্যাথ গুলাতে যেটা বললাম, যদি এখানে লব্ধি মেনশন করা না থাকে এবং একাধিক বল দিয়ে বলে যে একটা যে কোনো একটা বলের দিকে সবগুলা বলের যে লম্বাংশ বা উপাংশের যোগফল এগুলো লেখো, তাহলে উপাংশ বলতে তো আমরা অবশ্যই আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দুইটাই বুঝি, কিন্তু একটা নির্দিষ্ট বল বরাবর আমরা যদি সকল বলের আনুভূমিক উপাংশ বের করি, তাহলে ওই দিকের সাথে অন- ওই যে আমরা এখানে 10 নিউটনকে যদি একটা নির্দিষ্ট দিক ধরে এখানে ক্রিয়াশীল অন্যান্য সকল বলের আনুভূমিক উপাংশ নেই, তাহলে তাদের উলম্ব উপাংশ 10 নিউটনের সাথে লম্বভাবেই থাকবে। কারণ 10 নিউটনের দিকটা যদি আনুভূমিক উপাংশ হয়, তাহলে উলম্ব উপাংশ আনুভূমিকের সাথে অর্থাৎ 10 নিউটনের সাথে লম্বভাবে থাকবে। যেহেতু লম্বভাবে আছে, তাহলে আমাদের আর নেওয়ার দরকার হবে না, কারণ সবগুলোই জিরো হয়ে যাবে। এই জন্য এই টাইপের ম্যাথ গুলাতে আমরা উলম্ব উপাংশ বের না করলেও হবে, শুধুমাত্র আনুভূমিকটা বের করলেই চলবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। একটি বিন্দুর উপর ক্রিয়ারত বল তিনটি সাম্যাবস্থায় থাকলে শেষ বল দুইটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে বল তিনটির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। আচ্ছা, একটি বিন্দুর উপর ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থায় থাকলে এবং শেষ বল দুইটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। আচ্ছা, এইখানে প্রশ্নটা সহজ, কিন্তু এটা প্রথমে পরে একটু টাফ মনে হবে। আচ্ছা, এটা একটা বিন্দু, এ বিন্দু। এ বিন্দুর উপর আমরা এখানে তিনটা বল এখানে ক্রিয়াশীল আমরা দেখাইলাম। এ বিন্দুর উপর এখানে তিনটা বল ক্রিয়াশীল আছে। শেষ বল দুইটির মধ্যবর্তী কোণ 45। আচ্ছা, এখন তুমি এটা ইচ্ছা মতো ধরতে পারো, পি কিউ আর, তারপর এ বি সি এক্স ওয়াই জেড, যা ইচ্ছে তাই ধরতে পারো। এই বল তিনটা হচ্ছে পি, কিউ এবং আর। ওকে, তো আমি এখানে সিরিয়ালি লিখলাম যে পি, কিউ, আর। আচ্ছা, এখন আমি যে এখানে এখানে চিত্রটা আছে, এখানে চিত্রটা কি হয়েছে? এই চিত্রটা হয় নাই। চিত্রটা কেন হয় নাই আমি বলি। এখন এখানে খেয়াল করো, এই, আচ্ছা, এটা আমরা যদি এখানে এটা তুমি এখানে প্রশ্নটা আপাতত এটা বাদ দাও। এখানে আমাদের ধরো যে 10 নিউটন এবং এদিকে আমাদের 20 নিউটনের একটা বল এখানে ক্রিয়াশীল এবং এদের লব্ধি 15 নিউটন এখানে ক্রিয়াশীল। আচ্ছা, এটা হচ্ছে লব্ধি। এটা এটা একটু মনোযোগ দিয়ে এটা বুঝো, এটা হচ্ছে লব্ধি। তো আমরা যখন লব্ধি নিব, তখন আমরা এখানে জানি যে এই লব্ধির মধ্যেই আমাদের এই
দুইটা ক্রিয়াশীল বল ইনক্লুডেড, তাহলে আমরা যদি এই লব্ধিটা নেই তাহলে এই দুইটা বলকে আমরা হিসাবের বাইরে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের এখানে মূল ক্রিয়াশীল বল বলগুলো হিসাবের বাদ, কারণ এখানে আমরা অলরেডি লব্ধি নিয়ে নিছি। তাহলে এই বিন্দুতে 15 নিউটন কিন্তু এই দিক বরাবর ক্রিয়াশীল। তাহলে এই বিন্দুটা কি সাম্যাবস্থায় কি থাকবে? এই বিন্দুটা সাম্যাবস্থায় থাকবে এর উপর যদি একটা বল এর উপর ক্রিয়াশীল হয়, মানে শুধুমাত্র লব্ধিটা এখানে আছে, কারণ লব্ধি নিলে আমাদের অপর এখানে দুইটা বল তো বাদ। তাহলে কোনো কোনো বস্তুর উপর যদি একটা বল ক্রিয়াশীল থাকে সে কি সাম্যাবস্থায় থাকে? না। সে তো সাম্যাবস্থা অথবা স্থির অবস্থায় থাকবে না, কারণ একটা বল যদি ক্রিয়াশীল হয় তার মধ্যে তো একটা ত্বরণ সৃষ্টি হবে, তখন সে তো সাম্যাবস্থায় থাকবে না। আচ্ছা, তাহলে এইখানে যে লব্ধিটা আছে, আমরা যদি এই যে এই বস্তুটাকে সাম্যাবস্থায় রাখতে চাই, আমাদের এখানে কি করতে হবে বলো তো? এখানে কি করা লাগবে বলো? সহজ জিনিস তো। আরেকটা বল লাগবে। হ্যাঁ, এটা আচ্ছা, আর একটা বল লাগবে। ঠিক আছে, আমরা এটা কোন দিকে দিব, বা ওই বলটার মান কি হবে যদি আমরা এই সিস্টেমটাকে সাম্যাবস্থায় রাখতে চাই? তাহলে আহ, এইটা পিছন দিকে হবে। কার? এই যে লব্ধি। হ্যাঁ, আচ্ছা লব্ধি এটা, তো না। আচ্ছা লব্ধির না হলে এটা এটা কার বিপরীত দিকে হবে? হুম, এটা কি এই যে এটা কি 10 নিউটনের বিপরীত দিকে হবে, নাকি 20 নিউটনের বিপরীত দিকে হবে, নাকি লব্ধির বিপরীত দিকে হবে? আমরা যদি, লব্ধির। হ্যাঁ, এটা হবে লব্ধির উল্টো দিকে। এবং এখানে সিস্টেমকে সাম্যাবস্থায় এখানে রাখতে চাইলে এই যে আমাদের এখানে বিপরীত দিকের বলটার মান কত হওয়া লাগবে? 15। হ্যাঁ, এটাও হইতে হবে 15। আচ্ছা, এটা যদি এখানে বুঝে থাকো তাহলে এই যে এই চিত্রটা যে এখানে ভুল হয়েছে এইটা বোঝা উচিত। আচ্ছা, আমরা যদি এক আমরা যদি এইভাবে আঁকি যে এখানে পি এবং আর এর লব্ধি হিসেবে কিউ আছে। আমাদের নর্মালি পি কিউ এর লব্ধি আর হয়, বাট আমরা যেহেতু এখানে সিরিয়ালি লিখছি পি কিউ আর, তুমি চাইলে এখানে আর লিখতে পারো অথবা এখানে কিউ লিখতে পারো। তাহলে যে এই দুইটার লব্ধি আমাদের মাঝখানেরটা যদি হয় তাহলে এই বস্তুটা বা এই পয়েন্টটা কখনোই সাম্যাবস্থায় থাকবে না। আচ্ছা, এটা আশা করি এটা বুঝছো। তাহলে এই চিত্রটা এখানে কিভাবে আঁকতে হবে আমি বলি। এখানে আমাদের প্রশ্নে যে তিনটা বল বলছে যে তিনটা বল সাম্যাবস্থায় থাকে, এই তিনটা বল কিভাবে সাম্যাবস্থায় এখানে থাকবে বলতো? একটা বল যদি পি কিউ, এই দুইটা বল যদি পি কিউ হয়, আর একটা বলকে অবশ্যই এই দিকে থাকতে হবে, এইটা হচ্ছে আর। তখনই এখানে কেবলমাত্র এখানে কি হবে, পি কিউ এর লব্ধি কাজ করবে এই বরাবর। এটা হচ্ছে পি কিউ এর লব্ধি। এটাও যদি আর হয় তাহলে পি কিউ এর লব্ধি যেদিকে কাজ করবে তার উল্টো দিকে একটা বল থাকবে, যেটা পি কিউ এর লব্ধি লব্ধির সমান হবে এবং পি কিউ এর লব্ধির বিপরীতমুখী হয়ে এই সিস্টেমটাকে সাম্যাবস্থায় রাখবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এবং শেষ বল দুইটির মধ্যবর্তী কোণ 45। আচ্ছা, এখন আমাদের এটা মানে ম্যাথ করার সুবিধার্থে এখানে আমাদের শেষ বল এখানে দুইটাকে অ্যাকচুয়ালি ধরে নিছে পি এবং কিউ।
পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এখানে ধরে নিয়েছে 45। তাহলে এই যে আমাদের এইখানে চিত্রটা বুঝতে হবে। এখানে চিত্র বুঝে তুমি এটা এমন ভাবে লিখবা যে বল তিনটা হচ্ছে আর, পি, কিউ। তা আমাদের প্রশ্নের আর কিন্তু এইটা। আর এই যে এইখানে আমরা যে লব্ধি বরাবর আর লিখছি, এটা কিন্তু প্রশ্নে মেনশন করা বল না, এটা হচ্ছে আমাদের পি এবং কিউ এর লব্ধি এই বরাবর কাজ করবে। আমরা এটা এখানে ধরে নিছি, মানে আর যেই দিকে কাজ করবে আমরা ধরে নিব যে পি কিউ এর লব্ধি ঠিক উল্টো দিকে কাজ করে এখানে দুইটা মিলে সাম্যাবস্থায় থাকবে। এটা বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বল, এটা হচ্ছে দ্বিতীয় বল, এটা হচ্ছে এখানে তৃতীয় বল। তো আমরা এটা এমন ভাবে লিখবো যাতে এখানে শেষোক্ত বল দুইটার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা এখানে সূত্রটা কি লিখতে পারবো? এই যে এর মান এবং এর মান তো সমান। আচ্ছা, আমি যদি এটাকে R1 দেই, আমি যদি এটাকে R2 দেই, R1 R2 সমান হবে না যদি এই সিস্টেমটা সাম্যাবস্থায় যদি থাকতে চায়? হুম। তাহলে আমরা যদি এটাকে আর বলতে পারি তাহলে এটাও আর হবে। এবং এখন আমরা চাইলে এই যে এতটুকু অংশের মধ্যে আমরা যদি সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে যদি এই যে আমাদের এখানে মাঝখানের যে বলটা এটাও যদি আর হয়, তাহলে আর স্কোয়ার সমান এখানে কি হবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস 45। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে আর স্কোয়ার সমান হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার কস 45 এর মানে 1/√2। তো 2/√2 দিলে হবে √2 পি কিউ। এটাই হচ্ছে সম্পর্ক এই বল তিনটার মধ্যে। আচ্ছা, তাহলে এই এই চিত্রটা এখানে কিন্তু আঁকানো খুবই গুরুত্বপূর্ণ এবং এইখানে লিখতে হবে বল তিনটি সাম্যাবস্থায় থাকলে আমরা এটা কিভাবে লিখবো? আর হবে পি কিউ এর লব্ধির সমান এবং বিপরীতমুখী, এটা অবশ্যই লিখতে হবে। এখন এখানে কেন বিপরীতমুখী হইতে হবে আমরা তো এটা বুঝছি। আচ্ছা, যদিও এটা 2 নম্বরের প্রশ্নে আসছে, ক নম্বর, বাট এইটার বেসিকটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আলফা কোণে ক্রিয়ারত 3-2 একক মানের বলদৈর্ঘ্য লব্ধি আর এবং একই কোণে ক্রিয়ারত 6 এবং 2 একক মানের বলের লব্ধি 2R। ওকে, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আর স্কোয়ার সমান 3 স্কোয়ার 2 স্কোয়ার 2 × 3 2 কজ আলফা। তাহলে এটা হচ্ছে 9 আর 4 13, 12 কজ আলফা। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে বলছে একই কোণে একটি এর তো। ওকে, তাহলে এটা হচ্ছে 2R 36 4 12, 12 × 2 = 24। যেহেতু কোণ একই তাহলে এটা হবে কজ আলফা 40 24 কজ আলফা। আচ্ছা, এখন এখানে এই যে 4 × আর স্কোয়ারের মানে আমরা যদি এখানে বসাই দিই, 4 × 13 = 52, 4 × 12 = 48 কজ আলফা 40 24 কজ আলফা। 48 - 24 হবে 24 কজ আলফা। আর 40 - 52 হচ্ছে -12, তাহলে এটা হবে -হাফ কজ -হাফ এর মান হচ্ছে মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। এটা বুঝছো? সহজ ম্যাথ একদমই। পি কিউ বলদের অন্তর্গত কোণ থিটা।
এই যে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার বোর্ডে এটা আসছে, এবং এ- এটা মানে বোর্ডে আসার জন্য অন্যতম ফেভারিট একটা ম্যাথ আর কি। পি এবং কিউ বল দ্বয়ের অন্তর্গত কোণ থিটা, বল দুইটির অবস্থান বিনিময় করলে তাদের লব্ধি, এটা হচ্ছে ফাই অথবা সাই, এটার নাম আমার মনে নেই, আসলে যাই হোক, এর চিহ্ন হচ্ছে এইরকম, ফাই কোণে সরে যায়, তবে দেখাও যে tan π/2 এত। ওকে, তাহলে এইখানে আমাদের আগে চিত্রটা আঁকতে হবে। পি এবং কিউ বলদের মধ্যবর্তী কোণ থিটা। আচ্ছা, তাহলে আমাদের শুরুতে পি এবং কিউ, এটার মধ্যবর্তী কোণ বলছে এটা থিটা। আচ্ছা, এদের লব্ধি ফাই কোণে সরে যায়। আচ্ছা, আমরা যদি এখানে এই, দাঁড়াও, এখান থেকে এদের লব্ধি হচ্ছে এটা, তাহলে লব্ধি হচ্ছে আর। আচ্ছা, এটা এখন এখানে খেয়াল করো, আমাদের এখানে বল দুইটার স্থান বিনিময় বলতে এখানে কি বুঝাইছে এটা একটু বুঝো আগে। এখানে পি কিউ ছিল। আচ্ছা, যদি পি যদি কিউ এর থেকে বড় হয় তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে লব্ধি হবে পি এর এখানে, এখানে ধরো যে এই কাছাকাছি, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা। তারপরে তুমি জাস্ট পি এর জায়গায় কিউ নিয়ে আসছো এবং কিউ এর জায়গায় পি নিয়ে আসছো, মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ করো নাই, আলফাই আছে। তাহলে কি লব্ধির মানের কি কোনো চেঞ্জ হবে, মানে লব্ধির মানের কি কোনো চেঞ্জ হবে? না। লব্ধির মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিন্তু যে দেখো পি প্রথমে বড় ছিল জন্য লব্ধি পি এর এখানে কাছাকাছি আসছে। এখন পি কে তুমি যদি অন্য সাইডে নিয়ে যাও তখন কিন্তু লব্ধি আবার এইদিকে পি এর এই কাছাকাছি চলে যাবে, তাই তো। আর এখন লব্ধি আমাদের পূর্বে ছিল ধরো এই বরাবর এইখানে, যখন পি ছিল এইখানে তখন লব্ধি ছিল এই বরাবর। এখন পি এখানে যতটুকু সরে গেছে এই কোণটা প্রশ্নে বলছে ফাই, এটা বুঝছো? মানে লব্ধি যতটুকু সরে গেছে আর কি, এই কোণটাকে বলছে ফাই। হ্যাঁ। ওকে, তো এটাই আমাদের চিত্রে আঁকতে হবে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে এটার আমাদের টোটাল মধ্যবর্তী কোণ বলছে থিটা। আচ্ছা, এখন আমরা যদি স্থান বিনিময় করি, তাহলে এখন এইখানে আমরা ধরে নিই যে কিউ আসছে এইখানে, আর আচ্ছা এখানে দাঁড়াও, এখানে চিত্রটা একটু বড় করে আঁকাই, নাহলে বোঝা যাবে না। আমাদের প্রথম ক্ষেত্রে পি ছিল এই বরাবর, এখানে কিউটাকে একটু সরাই আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে ছিল প্রথমে কিউ, আর আমাদের পি কে আমরা এখানে প্রথমে বড়, এখানে যদি আমরা নিয়ে নিই তাহলে লব্ধি ছিল এইখানে। আচ্ছা, এরপরে কিউ আসবে পি এর জায়গায়, এবং পি যাবে দূরে, কি লিখলাম, কিউ আসবে পি এর জায়গায় এবং পি যাবে কিউ এর জায়গায়। তো আচ্ছা দেখো, এই যে আমরা যখন এখানে চিত্রগুলো একটু আঁকবো তখন এইসব এইসব বিষয় একটু মানে ধরো, কি দেবে, বুঝলাম। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমি এটা এটা মুছে দিলাম কেন, কারণ আমরা যখন এখানে চিত্র আঁকবো তখন
আমরা যদি শুরুতে পি কে এখানে বড় করে দেখাবো, তাহলে তোমার দ্বিতীয় ক্ষেত্রে এখানে কিউ কে এখানে দেখাবা ছোট হিসেবে। আবার যখন পি যাবে এখানে কিউ এর জায়গায়, তখন পি কিন্তু এখানে কিউ এর থেকে বড় হবে। তাহলে এখানে পি কে একটু আমরা বড় করে এই যে এখানে দেবো, এটা বুঝছো? এটা হচ্ছে পি, যেটা আমাদের হ্যাঁ। পূর্ববর্তী কিউ এর থেকে বড়। তাহলেই না লব্ধি পি এর দিকে সরে যাবে। আচ্ছা, এখন লব্ধি এখানে আমাদের পি এর দিকে সরে আসছে, কিন্তু লব্ধির মানের তো কোনো চেঞ্জ হয় না, এটা তো বললাম। কারণ এখানে বল দুইটারও আমাদের মানের কোনো চেঞ্জ হয় না, এবং মধ্যবর্তী কোণেরও কোনো চেঞ্জ হয়নি, তাহলে লব্ধির মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু দিকের জাস্ট এখানে চেঞ্জ হবে। এইখানে টোটাল মধ্যবর্তী কোণ কিন্তু শুরু থেকেই থিতাই আছে। আচ্ছা, ওকে, তাহলে লব্ধি আমাদের ছিল প্রথমে এই বিন্দুতে, তারপরে আসছে এই রেখা বরাবর। তাহলে এইখানে যতটুকু সরে গেছে এতটুকু কোণ আমাদের বলছে প্রশ্নে ফাই। তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে আমাদের চিত্র। তো এখন এখান থেকে যেটা চাইছে এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন এইটা যেহেতু আমাদের ডিরেক্ট প্রমাণ আসবে, তো এইটার প্রমাণ মনে রাখতে হবে, যে এটা আমরা কিভাবে প্রমাণ করব, এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে কিছু নামকরণ করি। এটা এ, এই বিন্দুটা হচ্ছে বি, আর পরবর্তীতে কিউ এখানে যেখানে আসছে এটা হচ্ছে বি ড্যাশ। তো এখানে সামান্তরিক আঁকলে সুবিধা হবে সম্ভবত। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে, আর এইটা হবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এখানে এখানে কিউটাকে একটু এখানে কমায় নিয়ে আসে, তাহলে কিউ হবে এই এই পর্যন্ত। এটা বুঝছো? আমরা এখানে সামান্তরিক জাস্ট আর কি আঁকলাম। হুম। তাহলে আমাদের বি ড্যাশ হবে এই যে কিউ, আমাদের পরবর্তীতে এখানে যেখানে আসছে এটা হচ্ছে বি ড্যাশ, এটা হচ্ছে বিন্দু। ওকে, আর এটা হচ্ছে ডি, এবং এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে সি ড্যাশ, আর এটা হচ্ছে ডি ড্যাশ। ওকে, এই প্রমাণটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এটা আমরা কিভাবে এটা করতেছি। ওকে, এখন ডি এ ডি ড্যাশ, ডি এ ডি ড্যাশ, এটা হচ্ছে আমাদের ফাই। এটা চিত্র থেকে কিন্তু বোঝা যাইতেছে। এবং এ থেকে ডি এবং এ থেকে ডি ড্যাশ এটা সেম হবে, কারণ লব্ধির মানের কিন্তু কখনো চেঞ্জ হয় নাই। এই যে এ থেকে ডি আমাদের প্রথম ক্ষেত্রে লব্ধি প্রকাশ করে, এ থেকে ডি ড্যাশ আমাদের দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি প্রকাশ করে। তো লব্ধির মান যেহেতু চেঞ্জ হয় নাই, সেহেতু এডি এবং এডি ড্যাশ সমান হবে। ওকে। আচ্ছা, এরপরে